এখন আমরা ডিসকাস করব বিটা থ্যালাসেমিয়া মেজরিক আয়রন ওভারলোড সম্পর্কে। এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়, আয়রন ওভারলোড। কারণ আয়রন চিলেশন থেরাপি দেওয়া হয় প্রায়। আয়রন ওভারলোড কেন হয়? আয়রন ওভারলোড হয় কারণ বিটা থ্যালাসেমিয়া মেজরে এক্সেসিভ হেমোলাইসিস হয়। এক্সেসিভ হেমোলাইসিস, যদি এক্সেসিভ হেমোলাইসিস হয় তাহলে আরবিসি কাউন্ট কমে যাবে এবং আলটিমেটলি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনও কমে যাবে, ফলে ডিক্রিজ অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু। টিস্যুতে যদি অক্সিজেন ডেলিভারি কমে যায় আমরা কন্ডিশনটাকে কি বলি? টিস্যু হাইপক্সিয়া। তাহলে কিডনিতে কি অক্সিজেন ডেলিভারি বাড়বে না কমবে? অবশ্যই কিডনিতে অক্সিজেন ডেলিভারি কমবে। ডিক্রিজ কিডনি অক্সিজেনেশন, কিডনিতে অক্সিজেন ডেলিভারি কমবে। কিডনিতে যদি অক্সিজেন ডেলিভারি কমে তাহলে কিডনি একটা প্রোটিন রিলিজ, গ্লাইকোপ্রোটিন রিলিজ করে, তোমরা জানো, সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কিডনি থেকে ব্লাডে এন্টার করবে, ব্লাডের মাধ্যমে সেটা বোন ম্যারোতে আসবে। বোন ম্যারোতে আসার ফলে এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হবে। এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া। অর্থাৎ এই পয়েন্টটাই তোমরা মনে রাখো, এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া। এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয়। সেকেন্ড, বিটা থ্যালাসেমিয়া মেজরে আরেকটা কারণে এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয়, সেটা হচ্ছে নর্মালি যখন ফিটাসে কোন হিমোগ্লোবিন থাকে? ফিটাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিন স্ট্রাকচার হচ্ছে এরকম। এখানে দুটো আলফা চেইন থাকে এবং দুটো গামা চেইন থাকে। একে বলা হয় ফিটাল হিমোগ্লোবিন এইচপিএফ, এবং দুটো আলফা চেইন আর দুটো গামা থাকে বলে আলফা 2 গামা 2 দিয়েও ডিনোট করা হয়। তো যখন একটা বাচ্চা জন্মানোর 6 মাসের মধ্যে, উইদিন 6 মান্থ, বাচ্চা জন্মানোর 6 মাসের মধ্যে কি হয়? হিমোগ্লোবিন এফ এরটা হিমোগ্লোবিন এ দিয়ে রিপ্লেস হয়। কিরকম সেটা? একজন নর্মাল পার্সনে এটা দুইটা আলফা চেইন থাকে এবং দুইটা বিটা চেইন থাকে। হিমোগ্লোবিন এফটা রিপ্লেস হয় হিমোগ্লোবিন এ দিয়ে, অর্থাৎ বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, এ মিন্স অ্যাডাল্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে উইদিন 6 মান্থ, অর্থাৎ যখন বাচ্চা পেটে থাকে তখন
গামা চেইনের প্রোডাকশন অন থাকে, গামা চেইন প্রোডাকশন অন, বিটা চেইন অফ। কিন্তু যখন বাচ্চা জন্মে এবং প্রথম 6 মান্থের মধ্যে নর্মাল পার্সনে কি হওয়া উচিত? গামা চেইন শুড অফ and beta chain should on। কিন্তু দেখো একটা বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে কিন্তু কোনো বিটা চেইন নাই, দে হ্যাভ নো বিটা চেইন, তাদের কিন্তু কোনো বিটা চেইন নাই। তখন কি আলফা চেইনগুলো অ্যাকুমুলেট হবে। একজন বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে কিন্তু কোনো বিটা চেইন নাই, সুতরাং এই যে আলফা চেইনগুলো এগুলো ফ্রি। এই আলফা চেইন ফ্রি আলফা চেইন অ্যাকুমুলেশন হয়, ইনক্লুশন তৈরি করে এবং এর ফলে কিন্তু প্যাথোলজিগুলো হয়। এই আলফা চেইনের ইনক্লুশন বা প্রিসিপিটেশন প্রিভেন্ট করার জন্য বিটা থ্যালাসেমিয়া মেজরে গামা চেইনের প্রোডাকশন অন থাকে। বিটা থ্যালাসেমিয়া মেজর এটা হচ্ছে একটা নর্মাল পার্সনে, এটা হচ্ছে একটা নর্মাল পার্সনে বাট বিটা থ্যালাসেমিয়া মেজরে কি হয়? সেখানে যখন বাচ্চা পেটে তখনও গামা চেইন 1 বিটা চেইন অফ, আর উইদিন 6 মান্থ পরেও গামা চেইনের প্রোডাকশন কন্টিনিউ থাকে, অর্থাৎ গামা চেইন 1 এখানে এবং বিটা চেইন ডিক্রিজড অর 0। অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের গামা চেইনের প্রোডাকশন অফ হচ্ছে না, তাদের গামা চেইনের প্রোডাকশন কন্টিনিউয়াস আছে। এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজরে গামা চেইন ইজ অন। এই কারণে বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে আমরা কিন্তু ব্লাডে প্রচুর ফিটাল হিমোগ্লোবিন পাবো, ফিটাল হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন খুব হাই থাকে, ফিটাল হিমোগ্লোবিন প্রোডাকশন কন্টিনিউ থাকে, অফ হয় না। 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু অফ হয় না, কারণ আলফা চেইনের এটা কারণ গামা চেইন 1 থাকে, কারণ আলফা চেইনের ইনক্লুশন প্রোডাকশন প্রিভেন্ট করার জন্য। কিন্তু এখানে ফিটাল হিমোগ্লোবিন কন্টিনিউয়াসলি প্রডিউস হয় এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে ফিটাল হিমোগ্লোবিন অনেক হাই পাওয়া যায়। তো ফিটাল হিমোগ্লোবিন হাই থাকলে কি সমস্যা হয়? ফিটাল হিমোগ্লোবিনের এই যে গামা চেইন যেটা আছে, ফিটাল হিমোগ্লোবিন গামা চেইনের কারণে এর অক্সিজেন অ্যাফিনিটি বেশি, হ্যাজ হাই O2 অ্যাফিনিটি। অক্সিজেন অ্যাফিনিটি বেশি হওয়ার কারণে কি হয়? টিস্যুতে অক্সিজেন ডেলিভার করতে পারে না, ডিক্রিজ ডেলিভারি অফ অক্সিজেন টু টিস্যু। অ্যাডাল্ট টিস্যু, এটা অ্যাডাল্টে এই ঘটনা ঘটতেছে, সার্কুলেশনে প্রচুর হিমোগ্লোবিন, সুতরাং কি হয়? টিস্যু হাইপক্সিয়া হয়। টিস্যু হাইপক্সিয়া হলে কি হয়? এরিথ্রোপয়েটিন আসে, এরিথ্রোপয়েটিন কি করে? এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া করে, বোন ম্যারোতে এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া করে। বোন ম্যারোতে সুতরাং টিস্যু হাইপক্সিয়া হয়, কিডনিতে অক্সিজেন ডেলিভারি কমে যায়, কিডনি এরিথ্রোপয়েটিন রিলিজ করে, এরিথ্রোপয়েটিন ব্লাড এন্টার করে বোন ম্যারোতে যায়, বোন ম্যারোতে এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া করে। এখন
যদি এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া বেশি হয়, তার মানে ইন বিটা থ্যালাসেমিয়া মেজরে কি হলো আমরা দেখতে পেলাম, ইন বিটা থ্যালাসেমিয়া মেজর there is erythroid hyperplasia, মানে আরবিসি প্রিকারসার্স গুলো হাইপারপ্লাস্টিক ইন দ্য বোন ম্যারো, এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া। যদি এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয় তখন বোন ম্যারোতে আরবিসি প্রিকারসার্স এর নাম্বার বেশি হবে। আরবিসি ইনক্রিজ নাম্বার of RBC precursors in bone marrow, precursors in bone marrow। বোন ম্যারোতে নাম্বার বেশি হলে কি হবে, আরবিসি প্রিকারসার্স গুলা যখন দুইটা প্রোটিন রিলিজ করে, আরবিসি প্রিকারসার্স থেকে দুইটা প্রোটিন আসে, একটার নাম হচ্ছে GDF15, একটার নাম হচ্ছে TWSG1, পসিবলি বই দেখে নিও তোমরা। তো এই যে দুইটা প্রোটিন যখন আরবিসি প্রিকারসার্স থেকে আসে, যখন বোন ম্যারোতে আরবিসি প্রিকারসার্সের নাম্বার বেশি, সুতরাং বোন ম্যারো থেকে এই দুইটা প্রোটিনের রিলিজও বেশি হবে, কারণ এই দুইটা প্রোটিন ইজ রিলিজড বাই আরবিসি প্রিকারসার্স। যখন আরবিসি প্রিকারসার্সের নাম্বার বেশি, এই দুইটা প্রোটিনের কনসেন্ট্রেশনও বেশি হবে, তখন এই দুইটা প্রোটিন বোন ম্যারো থেকে ব্লাডে এন্টার করবে। ব্লাডে এন্টার করার পর এলা লিভারে আসবে, লিভারে আসবে, লিভারে আসবে। লিভারে আসার পরে কি হবে, লিভারের হেপাটোসাইটে এই GDF15 এবং TWSG1 এর জন্য রিসেপ্টর আছে। এটা মনে করো হেপাটোসাইট একটা, এটা মনে করো হেপাটোসাইট, হেপাটোসাইটের সারফেসে কার জন্য রিসেপ্টর আছে, GDF15 and TWSG1। যখন এই দুইটা প্রোটিন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন আলটিমেটলি হেপাটোসাইট থেকে একটা প্রোটিনের ডেলিভারি কমে যাবে। যখন এই দুইটা প্রোটিন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন ইন্টারসেলুলার সিগন্যালিং যাবে, ফলে হেপাটোসাইট থেকে একটা প্রোটিনের ডেলিভারি কমে যাবে, হেপাটোসাইট থেকে হেপসিডিন প্রোডাকশন কমে যাবে। হেপসিডিন প্রোডাকশন যখন কমে যাবে হেপাটোসাইট থেকে, তখন জিআইটি থেকে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যাবে from duodenum and proximal jejunum। অর্থাৎ GDF15 এবং TWSG1 যেটা এরিথ্রয়েড প্রিকারসার্স গুলো রিলিজ করতেছে, যখন তাদের নাম্বার বেশি হবে, এই GDF15 এবং TWSG1 এই দুইটা প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি হবে। এই দুইটা প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি হওয়ার কারণে এরা ব্লাডে আসবে বেশি বেশি, বেশি বেশি হেপাটোসাইটকে সিগন্যাল দিবে এবং হেপাটোসাইট হেপসিডিন প্রোডাকশন ডিক্রিজ করবে। তখন হেপসিডিন ডিক্রিজ করলে জিআইটি থেকে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়। আয়রন অ্যাবজর্পশন বেড়ে গেলে বডিতে আয়রন কন্টেইন হয়, আয়রন অ্যামাউন্ট অফ আয়রন বেড়ে যায় এবং আয়রন ওভারলোডিং হয়। এটা হচ্ছে একটা কজ, ইম্পর্টেন্ট কজ। এখন তোমরা জানতে চাইতে পারো যে হেপসিডিন কিভাবে আয়রন অ্যাবজর্পশনকে রেগুলেট করে। এটা আসলে আয়রন মেটাবলিজমের সাথে চলে যায় ডিসকাশনটা, তারপরে আমি এখানে ডিসকাশন করতেছি, বাট দিস ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হেপসিডিন কিভাবে আয়রন অ্যাবজর্পশনকে রেগুলেট করে। আয়রন অ্যাবজর্পশন হয় মেনলি সাইট অফ আয়রন অ্যাবজর্পশন হচ্ছে ডিউডেনাম এবং প্রক্সিমাল জেজুনাম। তো এটা মনে করো একটা ডিউডেনামের এন্টারোসাইট, তো
আমরা জানি যে হিম আয়রন মানে যে সমস্ত আয়রন প্রোটোপরফাইরিন রিং এর সাথে কম্বাইন্ড কন্ডিশনে থাকে, যেমন মায়োগ্লোবিন এগুলা পাওয়া যেতে পারে ফিশ, মিট। আর নন হিম আয়রন হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে থাকে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে নন হিম আয়রন থাকে। ওইটার অ্যাবজর্পশন আমরা এখন ডিসকাস করব না, আমরা শুধু হিম আয়রনটা নিয়ে দেখি। হিম আয়রনটা কি হয়, এটা মনে করো হচ্ছে জিআইটি লুমেন, এটা মনে করো লুমিনাল সাইট আর এটা মনে করো ইন্টারস্টিশিয়াল স্পেস। তো এখন কি হয়, হিম আয়রনটা লুমিনাল সাইড একটা ট্রান্সপোর্টার আছে, সেটাকে বলে হিম ট্রান্সপোর্টার। সেই হিম ট্রান্সপোর্টার দিয়ে এন্টার করে, সাইটের ভিতরে এন্টার করলো মনে করো হিম আয়রন। এরপর এর উপর হিম অক্সিজেনেজ নামক একটা এনজাইম কাজ করে, হিম অক্সিজেনেজের অ্যাকশনের ফলে হিম থেকে আয়রন রিলিজ হয়। এই আয়রনটা, এটা মনে করো এই ডট দিয়ে প্রকাশ করলাম। আয়রনের দুইটা ফ্যাট হতে পারে, একটা হচ্ছে এরা ডিউডেনাল অ্যান্টেরোসাইটে কিছু মলিকুল আছে, সেগুলো হচ্ছে অ্যাপোফেরিটিন, এগুলো মনে করো অ্যাপোফেরিটিন। এই অ্যাপোফেরিটিন মলিকুলের সাথে কম্বাইন্ড হয়ে ফেরিটিনে কনভার্ট হতে পারে। এই ডটগুলো হচ্ছে আয়রন, গোলগুলো হচ্ছে অ্যাপোফেরিটিন, ডটগুলো মনে করো আয়রন। এগুলা অ্যাপোফেরিটিনের সাথে কম্বাইন্ড হয়ে ফেরিটিন হতে পারে, ফেরিটিন। এগুলো হচ্ছে ফেরিটিন। এবং যখন এই ডিউডেনাল অ্যান্টেরোসাইটটা তাদের লাইফ শেষে এক্সফোলিয়েট হবে স্টুলে, ফেরিটিনটাও এক্সফোলিয়েশন হবে ডিউডেনাল অ্যান্টেরোসাইট এই সেলটা, তখন এই ফেরিটিন এই সেলের সাথে সাথে ফেরিটিনগুলোও স্টুলে লস হয়ে যাবে, স্টুলে চলে যাবে। আর আরেকটা ফ্যাট হতে পারে আয়রন, এই Fe2+ বেজাল সারফেসে একটা ট্রান্সপোর্টার আছে, সেটাকে বলে ফেরোপোর্টিন। ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে ফেরোপোর্টিন মানে ফেরাসকে পোর্ট করে যে প্রোটিন। এই ফেরোপোর্টিন Fe2+ কে ট্রান্সপোর্ট করে এবং তারা ইন্টারস্টিশিয়াল স্পেস নিয়ে আসে। Fe2+ কে ইন্টারস্টিশিয়াল স্পেসে আনার পর বেজাল সারফেসে, অ্যান্টেরোসাইটের বেজাল সারফেসে আরেকটা প্রোটিন থাকে, সেটার নাম হচ্ছে হেফেস্টিন। এই হেফেস্টিন Fe2+ কে Fe3+ এ কনভার্ট করে। তারপর Fe3+টা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যে প্রোটিন আছে, আয়রন বাইন্ডিং প্রোটিন, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং ব্লাড, সেখানে মনে করো ট্রান্সফারিন, সেই Fe3+টা ট্রান্সফারিনের একটা ট্রান্সফারিন ম্যাক্সিমাম দুইটা আয়রনকে বাইন্ড করতে পারে। সুতরাং এই ট্রান্সফারিনের সাথে বাইন্ড করে তারা বিভিন্ন টিস্যুতে চলে যেতে পারে, বোন ম্যারোতে যেতে পারে, লিভারে যেতে পারে, কাফার সেল এন্ড হেপাটোসাইট, স্প্লিনের ম্যাক্রোফেজে যেতে পারে। তারপর বোন ম্যারোতে এরাইথ্রয়েড প্রিকারসার্স অথবা ম্যাক্রোফেজে যেতে পারে, এবং অন্যান্য সমস্ত টিস্যুতে যেগুলোতে মাইটোকন্ড্রিয়া আছে, কারণ মাইটোকন্ড্রিয়ার প্রোডাকশনের জন্য, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন তৈরির জন্য আয়রন দরকার। সুতরাং সমস্ত টিস্যুতেই ট্রান্সফারিনটা চলে যেতে পারে। আর Fe3+ করার দরকার হচ্ছে, এখানে Fe3+ করার দরকার হচ্ছে ট্রান্সফারিন Fe3+ ছাড়া কোনো ফর্ম আয়রনের বাইন্ড করতে পারে না। তারপর এই ট্রান্সফারিনটা ব্লাড সার্কুলেশনে এন্টার করবে, এটা মনে করো ব্লাড ভেসেল এন্টার করে বডিতে টিস্যুতে সাপ্লাই দিবে, বোন ম্যারো অথবা লিভার যেখানে হোক চলে যেতে পারে। এখন দেখো তাহলে ইফেক্টিভ আয়রন হচ্ছে যে আয়রনটা বেজাল সারফেসকে ক্রস করলো বাই ফেরোপোর্টিন, সেটা হচ্ছে ইফেক্টিভ আয়রন। কিন্তু যে আয়রনটা
বেজাল সারফেসকে ক্রস করতে পারলো না, সেগুলো ফেরিটিন হিসাবে জমা থাকলো এবং আলটিমেটলি স্টুলে লস হলো। সুতরাং এইটা কিন্তু ইফেক্টিভ আয়রন না, এই আয়রনটা কিন্তু নট ইফেক্টিভ, বডির কোনো কাজে আসতেছে না। কিন্তু এটা হচ্ছে যেটা বেজাল সারফেস ক্রস করতেছে, এটা হচ্ছে ইফেক্টিভ আয়রন, বেজাল সারফেস ক্রস করতেছে। আর এই ক্রসিং এ হেল্প করতেছে হচ্ছে ফেরোপরটিন। কাজেই যখন ফেরোপরটিনের কনসেন্ট্রেশন বেশি হবে, এই ফেরোপরটিনের কনসেন্ট্রেশন যখন বেশি হবে, তখন বেশি বেশি আয়রন সেলের ভিতর থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে এবং ট্রান্সফারিনের সাথে বেশি বেশি আয়রন বাইন্ড করবে এবং বডিতে বেশি বেশি আয়রন সাপ্লাই হবে। আর এই ফেরোপরটিনের কনসেন্ট্রেশন যদি কমে যায় তো তখন কম পরিমাণ আয়রন ট্রান্সপোর্ট হবে এবং বডিতে আয়রন সাপ্লাই কম হবে, আয়রন অ্যাবজর্পশন কম হবে। এখন হেপসিডিন প্রোটিনটা কি করে? হেপসিডিন যেটা লিভার থেকে আসে, সে ফেরোপরটিনের সাথে বাইন্ড করে এবং কমপ্লেক্স তৈরি করে। তারপর হেপসিডিন ফেরোপরটিন কমপ্লেক্স ইন্টারনালাইজেশন হয় এবং ডিগ্রেডেশন হয়ে যায়। ইন্টারনালাইজেশন এন্ড ডিগ্রেডেশন হয়ে যায়। দেখো যে হেপসিডিন একটু উল্টে গেছে জিনিসটা। তারপরে দেখো এই হেপসিডিন যখন ফেরোপরটিনের সাথে কমপ্লেক্স করে, হেপসিডিন ফেরোপরটিন কমপ্লেক্স ইন্টারনালাইজেশন হয়ে যায় এবং ডিগ্রেডেশন হয়ে যায়। সুতরাং হেপসিডিন ফেরোপরটিনের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে। সুতরাং হেপসিডিন কি করতেছে? হেপসিডিন হচ্ছে হেপসিডিন decreases ferroportin concentration. আর ফেরোপরটিন কনসেন্ট্রেশন ডিক্রিজ হলে তোমরা দেখলা যে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। আর বিটা থ্যালাসেমিয়া মেজরে কি হয়? ইন বিটা থ্যালাসেমিয়া মেজর কি হয়? প্রথম হচ্ছে এরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয়। এরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া আগে এক্সপ্লেইন করা হয়েছে কেন হয়। এরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া হওয়ার ফলে কি হয়? এরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া হওয়ার ফলে এরাইথ্রয়েড প্রিকারসার্সের সংখ্যা বাড়ে এবং তারা দুইটা প্রোটিন রিলিজ করে অতিরিক্ত কনসেন্ট্রেশন। একটার নাম হচ্ছে GDF15, আরেকটা হচ্ছে TWSG1। এই দুইটা প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি থাকে ব্লাডে এবং এই দুইটা প্রোটিন লিভারে হেপসিডিন প্রোডাকশন কমায়, হেপাটোসাইট থেকে ডিক্রিজ হেপসিডিন প্রোডাকশন কমায় দেয়। হেপসিডিন প্রোডাকশন বাই হেপাটোসাইট। এখন যেহেতু তারা হেপসিডিনের কনসেন্ট্রেশন ডিক্রিজ করতেছে, সুতরাং তারা ইনডাইরেক্টলি ফেরোপরটিনের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। হেপসিডিন যখন কমে যাবে তখন বেজাল সারফেসে ফেরোপরটিন বেড়ে যাবে। এবং ফেরোপরটিন কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে বেজাল সারফেসে, তখন আয়রন অ্যাবজর্পশনও বেড়ে যাবে। আয়রন অ্যাবজর্পশনও বেড়ে যাবে। increase iron absorption. ওকে, তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজরে তোমরা দেখলা যে এখানে এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয়, দুইটা প্রোটিন তৈরি হয়, সেই দুইটা প্রোটিন সার্কুলেশনে আসে এবং লিভার থেকে হেপসিডিন প্রোডাকশন কমায়। হেপসিডিন প্রোডাকশন কমালে বেজাল সারফেসে ফেরোপরটিনের ডিগ্রেডেশন কমে। সুতরাং বেজাল সারফেসে ডিউডেনাল অ্যান্টোসাইটের বেজাল সারফেসে ফেরোপরটিনের কনসেন্ট্রেশন বাড়ে এবং তার ফলে আয়রন ট্রান্সপোর্ট বেশি হয় সাইটোসল থেকে এবং লেস আয়রন ফেরিটিন হিসেবে ট্র্যাপিং হয়। বেশি বেশি আয়রন সাইটোসল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে ট্রান্সপোর্ট হয় এবং ট্রান্সফারিনের সাথে বাইন্ড করে সেটা টিস্যুতে সাপ্লাই হয়। সুতরাং এইভাবে বিটা থ্যালাসেমিয়া মেজরে আয়রন অ্যাবজর্পশন
বাড়ে। এখানে আরো কিছু কমপ্লেক্স ইন্টারাকশন আছে, আমি এত জটিলে যেতে চাচ্ছি না। এখন এটা হচ্ছে আয়রন ওভারলোডিং এর একটা কজ, যে জিআইটির অ্যান্টেরিয়র সাইড থেকে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়। আয়রন ওভারলোডিং এর আরেকটা কজ বলতেছিলাম বিটা থ্যালাসেমিয়া ম্যাজরে, সেটা হচ্ছে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন। রেগুলার ব্লাড ট্রান্সফিউশনে কিভাবে আয়রন ওভারলোড হয় এটা এখন আমরা একটু দেখি। Another cause of iron overload is regular blood transfusion. রেগুলার ব্লাড ট্রান্সফিউশন, যখন একজন পেশেন্টকে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে, তার মানে কি দেওয়া হচ্ছে? রেগুলারলি পেশেন্টকে আরবিসি দেওয়া হচ্ছে। রেগুলার ব্লাড ট্রান্সফিউশন মিন্স রেগুলার ট্রান্সফিউশন অফ আরবিসি, কারণ ব্লাডে কি আরবিসি আছে। আর রেগুলার ট্রান্সফিউশন অফ আরবিসি মানে রেগুলার ট্রান্সফিউশন অফ হিমোগ্লোবিন। আর রেগুলার ট্রান্সফিউশন অফ হিমোগ্লোবিন মানে হচ্ছে রেগুলার ট্রান্সফিউশন অফ আয়রন। অর্থাৎ তুমি একজন পেশেন্টকে রেগুলার ব্লাড দিচ্ছ মানে তুমি একজন পেশেন্টকে রেগুলার আয়রন দিচ্ছ। তার মানে হচ্ছে এই যে আয়রনটা বডির ভিতরে ঢুকতেছে, সেই আয়রনটা কিন্তু বডি থেকে আর বের হতে পারে না, এর কোনো এসকেপ মেকানিজম নাই। সুতরাং এই আয়রনটা বডিতে ট্র্যাপ হয় এবং আয়রন ওভারলোডিং হয়, আয়রন ওভারলোড করে। কিভাবে এটা বডিতে ট্র্যাপ হয় দেখো, আমি সার্কিটটা একটু ইজিলি দেখাই যে এটা কিভাবে বডিতে ট্র্যাপ হয়। তুমি মনে করো একজন পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউজ করছো, সুতরাং তুমি একজন পেশেন্টকে আরবিসি ট্রান্সফিউজ করছো। সুতরাং দেখো এরকম, তুমি একজন পেশেন্টকে ট্রান্সফিউজ আরবিসি ব্লাড ট্রান্সফিউজ করছো মানে আরবিসি ট্রান্সফিউজ করছো। এটা মনে করো তোমার ট্রান্সফিউজড রেড ব্লাড সেল। তো এটা আলটিমেটলি তোমরা জানো যে এটা আপটেক করবে হচ্ছে ম্যাক্রোফেজ। এই ট্রান্সফিউজড আরবিসি এটা আলটিমেটলি আপটেক করবে হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ আপটেক করার পর এখান থেকে আরবিসি থেকে ম্যাক্রোফেজের ভিতর আয়রন পাওয়া যাবে। সে আয়রনটা তোমরা দেখেছো যে বিভিন্ন জায়গায় যেতে পারে। এটা আইদার এই ম্যাক্রোফেজে স্টোর থাকতে পারে, আইদার এটা এই আয়রনটাই ম্যাক্রোফেজে ফেরিটিন হিসেবে স্টোর থাকতে পারে, অথবা তোমরা দেখেছো যে আয়রনটা বিভিন্ন টিস্যুতে চলে যেতে পারে, যেমন লিভার, তারপর স্প্লিন, তারপর বোন ম্যারো। ট্রান্সফারিনের মাধ্যমে এই আয়রনটা বিভিন্ন টিস্যুতে চলে যেতে পারে। এখন এই আয়রনটা মনে করো আবার ট্রান্সফারিনের মাধ্যমে কোথায় আসলো? বোন ম্যারোতে আসলো, পেশেন্টের বোন ম্যারোতে আসলো। বোন ম্যারোতে আসার পরে কি হলো? বোন ম্যারোতে আসার পরে এই আয়রনটা কি ইউটিলাইজড হবে? এই আয়রন থেকে আরবিসি প্রোডাকশন হবে। এই আয়রনকে ইউজ করে আরবিসি প্রডিউস হবে। এই আয়রনটা, যে আয়রনটা তুমি ট্রান্সফিউজ করছো, এখন এই আরবিসিটা আবার 120 দিন পর যখন ওল্ড হবে, আবার এই ম্যাক্রোফেজ সেটাকে এনগালফ করবে। যখন ওল্ড হয়ে যাবে তখন আবার ম্যাক্রোফেজ। সুতরাং আবার এই আরবিসিটা ম্যাক্রোফেজ আপটেক করে নিল, আবার আরবিসি থেকে আয়রন ম্যাক্রোফেজে আসলো। আরবিসিতে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন থেকে আয়রন ম্যাক্রোফেজে আসলো, ম্যাক্রোফেজ থেকে আয়রন ট্রান্সফারিনে গেল, ট্রান্সফারিন আয়রন বোন ম্যারোতে নিয়ে গেল, বোন ম্যারো থেকে আয়রন আরবিসিতে ইনকর্পোরেটেড হলো, আবার আরবিসি থেকে আয়রন ম্যাক্রোফেজে আসলো। এই যে সুতরাং আয়রন রিসাইক্লিং হচ্ছে বডিতে, একে বলে আয়রন রিসাইক্লিং।
সুতরাং এই যে তুমি ট্রান্সফিউজ করলে আরবিসি, মানে যে আয়রনটা তুমি ট্রান্সফিউজ করতেছো সেই আয়রনটা বডি থেকে আর বের হতে পারতেছে না, সেটা বডিতে ট্র্যাপিং হয়ে যাচ্ছে। সুতরাং যত তুমি ব্লাড ট্রান্সফিউজ করবে পেশেন্টের বডিতে আয়রন লোড তত বেশি হবে এবং আলটিমেটলি দ্যাট উইল লিড টু আয়রন ওভারলোড। এখন এই আয়রন ওভারলোডের ফলে কি হয়? আয়রন ওভারলোডিং এর ফলে কি হয়? আমার কাছে মনে হয় যে আয়রন ওভারলোডিং এর ফলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইন ডিসফাংশন। এন্ডোক্রাইন ডিসফাংশন। এন্ডোক্রাইন ডিসফাংশনে কি হয়? এন্ডোক্রাইন ডিসফাংশন হলে কি হবে? এন্ডোক্রাইন ডিসফাংশন হলে প্রথম কথা হচ্ছে যেমন গ্রোথ ফেলিওর হবে, পেশেন্টের গ্রোথ হবে না ঠিকভাবে। কারণ কি? গ্রোথ হওয়ার জন্য কিন্তু গ্রোথ হরমোন অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সুতরাং পেশেন্টের গ্রোথ হবে না। আমরা একটু পরে ডিটেলস দেখতেছি ব্যাপারটা, একটা নতুন পেজে নেই আমরা। সুতরাং আয়রন ওভারলোডিং এর ফলে যে সমস্যাটা হবে, এক নম্বর হচ্ছে এন্ডোক্রাইন ডিসফাংশন। এন্ডোক্রাইন ডিসফাংশনের ফলে কি হবে? একটা হচ্ছে এন্ডোক্রাইন ডিসফাংশনের ফলে একটা হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হবে। দেখবে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, তার বয়স হয়তো 21-22, কিন্তু তাকে মনে হচ্ছে 11-12 বছরের ছেলে। অথবা একটা মেয়ের বয়স হচ্ছে 25, তাকে মনে হচ্ছে 12-13 বছরের মেয়ে। সুতরাং গ্রোথ রিটার্ডেশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফিচার থ্যালাসেমিয়ার, অত্যন্ত ইম্পর্টেন্ট। আরেকটা হয় সেটা হচ্ছে failure of development of secondary sexual characteristics. Failure of development secondary sexual characteristics. Secondary সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স তার ডেভেলপ করতেছে না ভালোভাবে। যেমন একজন ফিমেল পেশেন্টের দেখবা যে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট নাই, অথবা একজন মেল থাকলে তার টেস্টিস ঠিকভাবে ডেভেলপড হয় নাই, এইরকম আর কি। ফিমেল থাকলে হেয়ার নাই বা ব্রেস্ট নাই, এইরকম। তো এন্ডোক্রাইন ডিসফাংশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আয়রন ওভারলোড, আয়রন যখন লোডিং হয় এন্ডোক্রাইন টিস্যু ইনজুরি হয় বডিতে, এবং তার ফলে বিভিন্ন ডিসফাংশন ডেভেলপ করে। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর তুমি আরেকটা ফিচার হচ্ছে আয়রন ওভারলোডিং এর ফলে তুমি লিভার সেলে আয়রন ওভারলোড করতে পারো। লিভার সেল মানে হেপাটোসাইট। তা ক্রনিক আয়রন ওভারলোডের ফলে যখন আয়রন লোডিং হয় তখন ক্রনিক হেপাটোসাইট ইনজুরি হয়, এবং সেখানে একটা ক্রনিক ইনজুরির ফলে ক্রনিক ইনফ্লামেশন হয়, এবং ক্রনিক ইনফ্লামেশনের ফলে আলটিমেটলি লিভার ফাইব্রোসিস এবং লিভার সিরোসিসের প্যাথোজেনেসিস আমরা ঠিক ভালোভাবে জানি না। পরীক্ষায় আসে কোশ্চেনটা, অ্যাকচুয়ালি আসল কথা হচ্ছে সিরোসিসের প্যাথোজেনেসিস আমরা ভালোভাবে জানি না। সো এটা এই ধরনের কোশ্চেন এক্সামে করা উচিত না, কিন্তু করা হয়। এখন এই সিরোসিস সম্পর্কে আমরা শুধু এতটুকুই জানি যে সিরোসিস হতে গেলে একটা ক্রনিক ইনফ্লামেশন দরকার লিভারে, এবং ক্রনিক হেপাটোসাইট ইনজুরি দরকার লিভারে, এবং আলটিমেটলি এর ফলে লিভার সিরোসিস হতে পারে।
যদি প্যানক্রিয়াসের মনে করো হার্ট বিটা সেল ইনজুরি হয়, বিটা সেল কি ডেলিভার করে? ইনসুলিন। ইনসুলিন আসবে না আলটিমেটলি বিটা সেল ইনজুরি হলে? ইনসুলিন কমে যাবে, আলটিমেটলি ডায়াবেটিস মেলাইটাস হবে। এখন আমরা আরো কিছু জানি যে হার্টে হার্টে কি সমস্যা হতে পারে। হার্টে হার্টে যদি মায়োকার্ডিয়াল সেলে মায়োকার্ডিয়ামে ডিপোজিট হয় আয়রন এবং মায়োকার্ডিয়ামে ইনজুরি করে, তখন মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ফল করবে। মায়োকার্ডিয়াল ইনজুরি হবে এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করবে। কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করার ফলে হার্ট ফেলিওর হতে পারে, আলটিমেটলি হার্ট ফেলিওর। আর যদি কন্ডাকশন সিস্টেমে ডিপোজিট হয়, কন্ডাকশন সিস্টেম হার্টের যে কন্ডাকশন সিস্টেম, তখন রিদম অ্যাবনর্মালিটি হতে পারে। আমরা এটাকে কি বলে? রিদম অ্যাবনর্মালিটিকে আমরা বলি অ্যারিথমিয়া। তো এই সমস্ত কন্ডিশন ডেভেলপ করতে পারে। হার্ট ফেলিওরে পেশেন্ট মারাও যেতে পারে। তো এই সমস্ত কন্ডিশন, ডায়াবেটিস মেলাইটাস কমপ্লিকেশন, লিভার সিরোসিস, হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, এগুলো হতে পারে। আর এন্ডোক্রাইন ডিসফাংশন তো আছে। আর থ্যালাসেমিয়া পেশেন্টের যে আমরা কিভাবে দেখে বুঝবো থ্যালাসেমিয়া, আচ্ছা এটা আমরা পরে ডিসকাস করব। তো এখন আমার কাছে মনে হয় আমরা